সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে কমপ্লেক্স অ্যানালাইসিসের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের অধ্যায়টার নাম হচ্ছে বৈশ্লেষিক ফাংশন বা অ্যানালাইটিক ফাংশন। তো এই অধ্যায়ের শুরুতে আজকে আমরা কি কি জানবো সেটা একটু দেখে আসি। আমরা প্রথমে শিখবো যে জটিল চলকের ফাংশন কাদেরকে বলে, আর তারপর শিখবো একমানি ফাংশন, এরপর বহুমানি ফাংশন, তারপর বৈশ্লেষিক ফাংশন, আর একটা ফাংশন যে বৈশ্লেষিক হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো তার জন্য আমরা শিখবো বৈশ্লেষিক হবার শর্ত, আর এরপর আমরা শিখবো কচি-রিমেন সমীকরণগুলো কি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে জটিল চলকের ফাংশন জিনিসটা আসলে কি। তো জটিল চলকের ফাংশন মানে হচ্ছে আসলে জটিল সংখ্যা দিয়ে বানানো ফাংশন। একটু খেয়াল করি, ধরলাম এই z একটা জটিল সংখ্যা, আর z ইকুয়াল টু হচ্ছে x প্লাস i y। তাহলে z হচ্ছে একটা জটিল সংখ্যা আর z ইকুয়াল টু হচ্ছে ধরলাম x প্লাস i y। তো এখন এই z কে দিয়ে বানানো যে ফাংশন, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে z কে দিয়ে বানানো ফাংশন। তো z কে দিয়ে আমরা যে ফাংশন বানাবো এটাকে আমরা বলি জটিল চলকের ফাংশন। একটু খেয়াল করি, আমরা যখন এভাবে পড়ছিলাম যে কোন একটা ফাংশন হচ্ছে y ইকুয়াল টু fx, এই ফাংশনটা আসলে x দিয়ে বানানো ফাংশন। যদি আমরা ডিটেইলসে যাই, ধরলাম কোন একটা রাশি লিখলাম x স্কয়ার প্লাস x প্লাস 1। তো এই রাশিটা আসলে x এর উপরে নির্ভর করে করে মান চেঞ্জ করে, অর্থাৎ আমি যদি x এর জায়গায় 1 বসাই তাহলে একরকম आंसर পাবো, x এর জায়গায় 2 বসালে আমি আরেক রকম आंसर পাবো। এখানে 1 কিন্তু চেঞ্জ হয় না, 1 অলওয়েজ 1ই থাকে, কিন্তু x এর মান চেঞ্জ হয়। তাহলে x এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এই পুরো রাশিটার মান চেঞ্জ হয়ে যায় বলে এটাকে আমরা বলি x এর ফাংশন। x এর ফাংশন, এই f দিয়ে ফাংশন বোঝায় আর এটা দিয়ে বোঝায় যেটা কার ফাংশন। ঠিক একই ভাবে fz হচ্ছে জটিল চলকের ফাংশন। তাহলে আমি fz ইকুয়াল টু এভাবে লিখতে পারি, ধরলাম z স্কয়ার প্লাস z প্লাস 1। এই যে এটা হচ্ছে একটা ফাংশন যে কিনা z এর উপর নির্ভরশীল। অন্যদিকে z কিন্তু আবার x প্লাস iy, মানে z হচ্ছে একটা জটিল সংখ্যা। তার মানে আমরা বুঝলাম যদি কোন একটা ফাংশনকে আমরা z এর সাপেক্ষে চিন্তা করি বা জটিল সংখ্যা দিয়ে বানানোর চেষ্টা করি, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো যে জটিল চলকের ফাংশন, যেখানে z হচ্ছে জটিল চলক আর ওই z কে দিয়ে বানানো ফাংশনটাই হচ্ছে জটিল চলকের ফাংশন। তো একটা ব্যাপার খেয়াল করি, এই জটিল চলকের ফাংশন fz এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, u প্লাস i v, এই ফরমেশনে লিখতে পারি, u প্লাস i v ফরমেশন। এখানে u ফাংশনটাকে আমি চাইলে x আর y চলকের উপর নির্ভরশীল বলতে পারি, আর v ফাংশনটাকে আমি চাইলে x আর y চলকের উপর নির্ভরশীল বলতে পারি। তো একটু আগে আমরা দেখলাম fz ইকুয়াল টু z এর ফাংশন, কিন্তু এখন এই fz ফাংশনটা আমি কিভাবে u এবং v এভাবে লিখতে পারলাম সেটা একটু খেয়াল করি। ধরলাম কোন একটা ফাংশন হচ্ছে z প্লাস 1, মানে fz ইকুয়াল টু হচ্ছে z প্লাস 1। তো এখন আমি যদি এই z এর জায়গায় x প্লাস iy বসিয়ে দিই, x প্লাস iy, তাহলে ফাংশনটা দেখতে ঠিক এরকম হয়ে যাচ্ছে। এখন আমি করলাম কি, এই যাদের কাছে i নাই তাদেরকে একসাথে করছি x প্লাস 1, আর যাদের কাছে i আছে তাদেরকে আলাদা করছি iy। তাহলে দেখা যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করে দেখবো যে এখানে এই অংশটুকু একটা ফাংশন যেটা x এর ফাংশন বোঝা যাচ্ছে, আর এখানে i এর সাথে লাগানো এটা আরেকটা ফাংশন যেটা y এর ফাংশন বোঝা যাচ্ছে। তাইলে আমি এই অংশটাকে লিখতে পারি u অফ x, মানে x এর ফাংশন, আর এই অংশটাকে লিখতে পারি v অফ y, মানে হচ্ছে y এর ফাংশন। কিন্তু এই ফাংশন যেটা আমি নিছি, এই ফাংশনটার কারণে এখানে শুধুমাত্র x এর ফাংশন আসছে, কিন্তু এই ফাংশনটা যদি চেঞ্জ করি তাহলে এমনও আসতে পারে যে এখানে x এর সাথে y ও থাকতে পারে। তো সেজন্য আমরা এটাকে u x y এর ফাংশন বলে দাবি করব। আর এখানে যেটা আমি লিখছি, এই ফাংশনটা এভাবে নেওয়ার কারণে i এর সাথে যে অংশটা আসছে সেটা y আসছে, শুধু কোনো x আসে না। কিন্তু ফাংশনটা যদি অন্য কিছু নিই তখন তো তার মধ্যে x ও আসতে পারে, সেজন্য আমরা এটাকে সরাসরি লিখে দিব যে x y এর ফাংশন। তার মানে কোন একটা জটিল চলকের একটা ফাংশন অবশ্যই যেরকমই হোক না কেন তার একটা বাস্তব অংশ আসবে, একটা অবাস্তব অংশ আসবে। তো এই জিনিসটা আসলে ওই ফাংশনের বাস্তব অংশ মিন করা হয়,
আর এই জিনিসটা ফাংশনের অবাস্তব অংশ মিন করা হয়। একটা ফাংশন যেমনই হোক না কেন তাকে আমি একসময় ভেঙে চুরে এই রকম একটা ফরমেশনে আনতে পারবো। তো এটাও কিন্তু ওই ফাংশন থেকেই আসা একটা লাইন। তার মানে আমরা বুঝতে পারলাম fz ইকুয়াল টু যে ফাংশনটা ওটাকে আমরা u প্লাস iv আকারেও লিখতে পারি। আর z যদি একটা জটিল সংখ্যা হয়, আমি একটু এখানে লিখে দিই জটিল সংখ্যা, z হচ্ছে একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যার এটাকে বলা হয় বাস্তব অংশ, মানে সংখ্যা জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে এটা, আর এইটাকে বলা হয় অবাস্তব অংশ। ঠিক একইভাবে ওই জটিল সংখ্যা দিয়ে যখন আমি একটা ফাংশন বানাবো ওই ফাংশনটাও একটা জটিল অবস্থায় আসবে, মানে জটিল ফাংশনই হবে। তাহলে ওই জটিল ফাংশনের একটা বাস্তব অংশ থাকবে, একটা অবাস্তব অংশ থাকবে ঠিক ওর মতো। তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যার বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ। এখানে এটা হচ্ছে জটিল ফাংশনের নামটা একটু চেঞ্জটা খেয়াল করি, জটিল ফাংশনের এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে জটিল ফাংশনের অবাস্তব অংশ। আচ্ছা, এবার আমরা দেখব একমানি ফাংশন আর বহুমানি ফাংশন কি। তো একমানি ফাংশন এবং বহুমানি ফাংশন এদেরকে বোঝার জন্য আমরা জটিল চলকের ফাংশন ব্যবহার না করে প্রথমে আমাদের পুরনো ধারণাগুলোকে ব্যবহার করি, এতে বুঝতে সুবিধা হবে। তো আমাদের পুরনো ধারণা হচ্ছে, ধরলাম কোন একটা ফাংশন হচ্ছে f of x equal to x plus 1, এটা একটা ফাংশন। তো এই ফাংশনে x এর বিভিন্ন মানের জন্য fx এরও বিভিন্ন মান আসবে। তো আমি বলতে চাইছিলাম যে এই fx কে আসলে আমরা fx না লিখে আমরা কিন্তু y বলতে পারি, এরকম হয় ফাংশনগুলো। তো এই ফাংশনে x এর যদি একটা মান নেই y এরও একটা মাত্র মান পাওয়া যাবে। একটু খেয়াল করি, আমি x এর মান নিলাম 1, x এর মান যদি 1 নেই তাহলে y এর মান কেমন পাচ্ছি, y এর মান পাচ্ছি এই x এর জায়গায় 1টা বসাই দিই, 1 plus 1 equal to হচ্ছে 2। তার মানে x এর মান 1 নেওয়ার কারণে y এর মান আসছে আমাদের হাতে 2। আমি যদি x এর মান 100 নিই তাহলে আমরা y এর মান পাবো 100 যোগ 1 equal to 101। অর্থাৎ x এর একটা মাত্র মানের জন্য y এর একটা মাত্র মান আসতেছে। এই ফাংশনটাকে আমরা এক মানি ফাংশন বলতে পারি। আরেকটা ছোট্ট উদাহরণ দেখি, ধরলাম y ইকুয়াল টু x স্কয়ার, এটা একটা ফাংশন। তো এই ফাংশনে x ইকুয়াল যদি আমি 1 বসাই, x ইকুয়াল টু 1 বসালে y এর কয়টা মান আসবে, 1 স্কয়ার সমান একটা মান আসছে। x এর মান 1 হলে y এর কয়টা মান আসছে, একটা মাত্র মান আসছে। আমি যদি x এর মান যদি 2 বসাই তাহলেও আমরা দেখব যে y এর একটাই মান আসবে, সেটা হচ্ছে 2 স্কয়ার সমান হচ্ছে 4। তাহলে x এর মান যখন একটা বসাইছি তখন y এর একটাই মান পাইছি। আমি যদি x এর মান -1 বসাই তাহলে কিন্তু y এর কয়টা মান আসে দেখি, -1 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে x এর মান যখন -1 আসে তখনও y এর মান কিন্তু একটাই আসছে, দুইটা আসে নাই, কিন্তু দুইটা আসে নাই, একটাই আসছে। তার মানে x এর একটা মান নিলে যদি y এর একটা মান আসে ওই ফাংশনগুলোকে আমরা এক মানি ফাংশন বলে থাকি। তো একইভাবে এবার আমরা যখন জটিল চলকের ক্ষেত্রে চিন্তা করব, বললাম যে এখানে যেটা y লিখছি এখানে সেটা আমরা w লিখবো। আচ্ছা, আমি প্রথমে এভাবে বলি, ধরলাম fz ইকুয়াল টু হচ্ছে z স্কয়ার, এটা একটা ফাংশন, fz ইকুয়াল টু z স্কয়ার। এখন কথা হচ্ছে এখানে z এর মান যদি আমি ইচ্ছামতো নেই তাহলে fz এর মান কয়টা আসবে। ও, fz বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? আমরা fz কে মুছে দিয়ে, এখানে যেমন fx কে মুছে দিয়েছিলাম, fz কে মুছে দিয়ে আমরা একটা সংকেত নিলাম, সেটা হচ্ছে w। তো z এর মান যদি একটা নেই w এর মানও কিন্তু একটাই আসবে, যেটা এখানে আসছে। x এর মান একটা নিলে y এর মানও একটাই আসতেছিল, একই রকম ফাংশন ছিল। এখানে পার্থক্য হচ্ছে ওর জন্য আমরা বাস্তব সংখ্যা নিচ্ছিলাম আর ওর জন্য আমাদেরকে জটিল সংখ্যা নিতে হবে। তো z এর একটা মানের জন্য w এর একটা মাত্র মান আসে, এর জন্য এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি এক মানি ফাংশন। এখন বহুমানি ফাংশনটা কি হবে সেটা আমরা প্রথমে বাস্তব সংখ্যার এই লজিক থেকে বুঝে আসি। ধরলাম y ইকুয়াল টু একটা ফাংশন যেটা হচ্ছে রুট x, একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। y ইকুয়াল টু আমরা ধরলাম রুট x। এখন আমি যদি x এর মান 1 নিই, x এর মান 1 হলে y এর কিন্তু আমরা দুইটা মান পাবো, y ইকুয়াল টু রুট ওভার 1। আর আমরা খুব ভালো করে জানি 1 কে যদি রুট করি তাহলে আমরা কিন্তু প্লাস মাইনাস 1 পাই।
অর্থাৎ এখানে y এর একটা মান পাইছি +1 আর একটা মান পাইছি -1, কিন্তু x এর মান কিন্তু একটাই নিছি। x এর মান একটা নেওয়ার পরেও y এর মান পেয়ে গেছি দুইটা, বেশি মান পেয়ে গেছি, যার কারণে এটাকে আমরা বলবো বহুমানী ফাংশন। তো কখনো কখনো এর চেয়েও বেশি মান আসতে পারে। যেমন আমরা যদি জানি যে রুট মানে হচ্ছে বর্গমূল, বর্গ মানে হচ্ছে 2, মূল মানে হচ্ছে আমরা যেটাকে বীজ বলি আর কি। তো বর্গমূল মানে হচ্ছে 2টা আনসার আসবে, ঘনমূল করলে 3টা আনসার আসবে। এর চেয়ে বেশি মূল যদি করি তাহলে আরো বেশি বেশি আনসার আসতে থাকবে। তাইলে আমরা যদি এই x এর একটা মানের জন্য y এর অনেকগুলো মান পাই তাহলে আমরা তাকে বলবো বহুমানী ফাংশন। একইভাবে আমি যদি এখানে আসি তখন আমরা যদি এরকম একটা ফাংশন রেডি করি, এটাও কিন্তু আমাদের জন্য বহুমানী ফাংশন। অর্থাৎ আমরা যে চলকটাকে ব্যবহার করতেছি, এখানে চলক ব্যবহার করতেছি x কে আর এখানে ব্যবহার করতেছি z কে, আমরা যে চলক ব্যবহার করতেছি ওই চলকের একটা মানের জন্য যদি টোটাল ফাংশনের, ওই চলকের একটা মানের জন্য যদি টোটাল ফাংশনের একটাই মান আসে তাহলে তাকে বলবো একমানী ফাংশন। আর যদি ওই চলকের একটা মানের জন্য একাধিক মান আসে ফাংশনের তাহলে আমরা তাকে বলবো বহুমানী ফাংশন। আচ্ছা, এবার আমরা দেখবো যে বৈশ্লেষিক ফাংশনটা কি। তো ধরলাম কোন একটা ফাংশন হচ্ছে fz, এটা যে কোনো একটা ফাংশন, জটিল চলকের ফাংশন অবশ্যই। তো কোন একটা জটিল চলকের ফাংশন fz, এই ফাংশনটা যদি z ইকুয়াল টু z0 কোন একটা বিন্দুতে, এটা একটা বিন্দু, বিন্দু মানে একটু বুঝাই দিই। ধরলাম এটা একটা এলাকা, এই এলাকায় একটা ফাংশন, এই এলাকায় যে ফাংশনটা কাজ করে ওই ফাংশনটার নাম হচ্ছে fz, আর ওই ফাংশনটা এলাকায় কাজ করে। তো এলাকার মধ্যে আমি একটা বিন্দু খুঁজে বের করলাম, ওই বিন্দুটার নাম হচ্ছে z ইকুয়াল টু z0 বিন্দু। ওকে, তো কোন একটা ফাংশন যদি z ইকুয়াল টু z0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয়, মানে ডিফারেন্সিয়েশন করা যায়, অর্থাৎ এই বিন্দুতে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা সম্ভব হয়। শুধু এটাই নয়, সেই সাথে এই বিন্দুর আশেপাশে কয়েকটা বিন্দুতে, এই বিন্দুর আশেপাশে আরো কয়েকটা বিন্দুতে যদি ডিফারেন্সিয়েশন করা সম্ভব হয় এই ফাংশনটাকে, তাহলে আমরা এটাকে বলবো যে অ্যানালাইটিক বা বৈশ্লেষিক ফাংশন। আবার খেয়াল করি, z ইকুয়াল টু z0 বিন্দুতে যদি আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের আনসার ইনফিনিটি না আসা, অসীম না আসা বা অনির্ণেয় না আসা। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করতে পারি, সেই সাথে এই z0 যে বিন্দুতে ডিফারেন্সিয়েশন করতে পারলাম তার আশেপাশে আরো কয়েকটা বিন্দু নিয়ে ওগুলোতেও যদি সেই ডিফারেন্সিয়েশন হয়, ডিফারেন্সিয়েশন করা যায়, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো বৈশ্লেষিক ফাংশন। অন্যথায় একে বৈশ্লেষিক ফাংশন আমরা বলতে পারবো। আচ্ছা, তো আমরা বৈশ্লেষিক ফাংশন কি জিনিস সেটা তো আমরা বুঝলাম, কিন্তু কাহিনী হচ্ছে একটা ফাংশন দেখা মাত্র আমরা কেমনে বুঝবো যে ওই ফাংশনটা বৈশ্লেষিক কিনা। হ্যাঁ, একটা ফাংশনকে দেখে বুঝার জন্য আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে যা কিনা বলে বৈশ্লেষিক হবার শর্ত। তো যে ফাংশনগুলা এই বৈশ্লেষিক হবার শর্তগুলো মেনে নিবে সেইগুলা বৈশ্লেষিক হবে। তাহলে আমরা একটু দেখে আসি একটা ফাংশন বৈশ্লেষিক হবার জন্য কি কি শর্ত আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো মনে করি কোন একটা ফাংশন fz ইকুয়াল টু হচ্ছে u প্লাস iv। তো এখানে u হচ্ছে x এবং y এর ফাংশন আর v ও হচ্ছে x এবং y এর ফাংশন। তো আমরা তো এটা একটু আগে শিখে আসছি, তাই না? তাহলে এটা নিয়ে আমাদের তেমন কোনো চিন্তার বিষয় নাই। তো এই ফাংশনটা বৈশ্লেষিক হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এই ফাংশনটা তখনই বৈশ্লেষিক হবে যদি u কে x এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে এবং v কে y এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে ওরা ইকুয়াল হয়। মানে এই ফাংশনের যে ইউটা থাকবে ওই ইউ কে আমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আর v কে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে তাদের যে আনসারটা আসবে ওই আনসারটা যদি সমান হয়, সেই সাথে ইউ কে y এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে এবং v কে x এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে সেটাও সমান হয়, তবে একটা ঋণাত্মক চিহ্ন অতিরিক্ত আসে। তার মানে ওরাও সমান হয় তবে নেগেটিভ আসে। তখন আমরা এই ফাংশনটাকে
বৈশ্লেষিক ফাংশন বলতে পারবো। একবার খেয়াল করি, তাহলে fz ইকুয়াল টু ইউ প্লাস আইভি এই টাইপসের একটা ফাংশনকে যদি আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন আর ভি কে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করার পর ইকুয়াল হতে হবে, আর ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন আর ভি কে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, মানে এই ঘটনার উল্টাটা করতে হবে, এক্স এর সাপেক্ষে এখানে ওয়াই এর সাপেক্ষে করলে তখন ওরা ইকুয়াল হবে, তবে একটা অতিরিক্ত নেগেটিভ চিহ্ন সহ ইকুয়াল হবে, তখন আমরা এই ফাংশনটাকে বলতে পারবো যে বৈশ্লেষিক ফাংশন। আচ্ছা, তো এখন তো প্রশ্ন আসতে পারে যে ভাই বৈশ্লেষিক হবার যে শর্ত এগুলো আসছে, এগুলো আসলোটা কিভাবে, সেটা তো একটু দেখা উচিত, তাই না? তো এটা আসলে একটা প্রমাণই আছে উপপাদ্য, ওই উপপাদ্যটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকে। তো আমি আসলে প্রথমে উপপাদ্যগুলো শিখাবো না, অধ্যায়ে প্রথমে এই উপপাদ্যগুলোর এই লজিকগুলো কাজে লাগিয়ে প্রথমে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলবো, তারপর অধ্যায় শেষ হয়ে গেলে আমি উপপাদ্যগুলো একসাথে পড়াই দেবো। এতে হয় কি, স্টুডেন্টদের মধ্যে উপপাদ্যগুলো শিখার জন্য যে বিরক্তটা প্রথমে কাজ করে, অঙ্কগুলো করে আসার পর ওই বিরক্তিটার কাজ করে না, ফলে স্টুডেন্টরা অনেক বেশি মনোযোগী হয়, তাদের কাছে উপপাদ্যগুলো পড়তে ভালো লাগে। ওকে, তাহলে আমরা এই প্রমাণটা কেন এটা এরকম হইলো আর আমরা কিভাবে বুঝলাম যে বৈশ্লেষিক হওয়ার শর্তটা এমন, সেটা আমরা অধ্যায়ের শেষে শিখবো, এবং এরপরে আমরা আরো যত ধরনের এই উপপাদ্য টাইপস পড়া পাবো, কেন আসছে সেই কেন আসছে গুলো আমি অধ্যায়ের লাস্টে গিয়ে ব্যাখ্যা দিব, এই অঙ্কের মাঝখানে নয়। ওকে, এরপর আমরা দেখবো যে কোসি রিমেইন সমীকরণ কোনগুলো। তো মজার ব্যাপার হচ্ছে, এই যে বৈশ্লেষিক হওয়ার যে শর্ত আমরা একটু আগে পড়ছি, এগুলো তার আমি বানাই নাই বা আমার মতো কেউ বানায় নাই, এগুলো বানাইছে দুজন ব্যক্তি, ওই দুজনের নাম হচ্ছে কোসি এবং রিমেইন সাহেব। এই দুজন মিলে বৈশ্লেষিক হবার যে শর্ত আবিষ্কার করছেন, ওগুলোকেই বলা হয় কোসি রিমেইন সমীকরণ। তার মানে এই দুইটাকেই বলা হয় কোসি রিমেইন সমীকরণ। তাহলে পরীক্ষায় যদি আমাকে কোসি রিমেইন সমীকরণ কি সেটা বলতে বলে, তাহলে আমরা এই বৈশ্লেষিক হবার শর্তের এই দুই সমীকরণকে আমরা বলে দিব যে কোসি রিমেইন সমীকরণ। আচ্ছা, তো আমরা একটু আগে একটা ফাংশন বৈশ্লেষিক কিনা তার শর্ত শিখছিলাম, এবার আমি ওইটার উপর একটা গাণিতিক সমস্যা দেখাবো যাতে আমরা বুঝতে পারি যে বৈশ্লেষিক হওয়ার শর্তগুলো কতটা কার্যকরী। তাহলে প্রশ্নটা হচ্ছে fz ইকুয়াল টু z স্কয়ার প্লাস 5iz প্লাস 3 মাইনাস i ফাংশনটি বৈশ্লেষিক কিনা যাচাই করো। তো এটাকে বৈশ্লেষিক কিনা যাচাই করতে হলে আমরা যে সূত্রটা শিখছি, সূত্রটা হচ্ছে ইউ একটা ফাংশন আসতে হবে যাতে কিনা আমি যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি আর ভি কে যদি আমি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে ওরা ইকুয়াল হবে। আর ইউ ফাংশনটাকে আমি যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি আর ভি কে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তখন এটা নেগেটিভ চিহ্ন দেখাবে, ইকুয়াল হবে তবে নেগেটিভের ইকুয়াল হবে। তো আমরা এই ফরমেশনটা যদি মিলাইতে পারি তাহলেই হয়ে যাবে এটা বৈশ্লেষিক ফাংশন, আর যদি এই দুজনের মধ্যে কোনো একজন যদি না মিলে থাকে তাহলে সে বৈশ্লেষিক নয়। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা লিখবো যে প্রদত্ত ফাংশন, আমি এখানে লিখে দিচ্ছি প্রদত্ত ফাংশন, এতগুলো এত দেওয়া আছে। আমি প্রথমে মনে করব কি, মনে করি z ইকুয়াল টু হচ্ছে x প্লাস আই ওয়াই। ওকে, মনে করি z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। এখন তাহলে এই যে fz, এটাকে আমরা কি করতে পারি? তাহলে fz ইকুয়াল টু আমরা পাচ্ছি z স্কয়ার প্লাস 5iz প্লাস 3 মাইনাস i। ওকে, তো z এর জায়গায় আমরা করব কি, এই x প্লাস আই ওয়াই বসাই দিই। তাহলে z এর জায়গায় যদি x প্লাস আই ওয়াই বসাই দিই, x প্লাস আই ওয়াই হোল স্কয়ার প্লাস 5i ইন্টু x প্লাস আই ওয়াই প্লাস 3 মাইনাস i। ওকে, তো এখন আমি এখান থেকে সূত্র করলে পাচ্ছি x স্কয়ার প্লাস 2x ইন্টু আই ওয়াই প্লাস আই ওয়াই স্কয়ার, তারপর এটা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি 5ix, এটা যদি ওর সাথে গুণ করি তাহলে পাচ্ছি প্লাস 5i স্কয়ার ওয়াই, আর প্লাস 3 তার জায়গায় থাক, মাইনাস i তার জায়গায় থাক। এরপর
এক্স স্কোয়ার তার জায়গায় রাখলাম, প্লাস এটাকে আমি লিখতে পারি 2i(x)y। তারপরে এখানে আমি আই স্কোয়ার লিখতে পারি, একটু খেয়াল করি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাই না? আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। তো এখানে যে আই স্কোয়ারটা আসবে ওটার বদলে আমি -1 চিন্তা করি, তাহলে এটা হয়ে যাবে -y², প্লাস এটাকে লিখতে পারি 5i(x). এখানে আবার আই স্কোয়ার সমান -1, আই স্কোয়ার সমান -1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি -5y প্লাস 3 i। ওকে, এরপর আমার কাজ হচ্ছে যাদের সাথে সাথে আই লাগানো আছে তাদেরকে আলাদা করে ফেলবো, আর যাদের সাথে আই লাগানো না তাদেরকে আলাদা করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ারে কোনো আই নাই, ওকে আলাদা করলাম, তারপরে -y² কে আলাদা করলাম, তারপরে সেই সাথে -5y কে আলাদা করলাম, আর +3 কে আলাদা করলাম। তার মানে ওদের কাছে কোনো আই নাই। একটু খেয়াল করি, এটার কাছে কোনো আই ছিল না, এটাতে ছিল না, এটাতে ছিল না, আর এটাতে ছিল না। বাকিদের কাছে আই আছে, ওদেরকে আলাদা করবো এবং ওদের থেকে আই কমন নিয়ে নেবো। তাহলে ওর থেকে যদি আই কমন নিয়ে ফেলি, তাহলে ওর কাছে আর বাকি থাকে 2xy, ওর কাছে বাকি থাকে +5x, আই তো কমন নিয়ে ফেলছে, আর ওর কাছে বাকি থাকে 1। ওকে, তাহলে এখন একটু খেয়াল করি, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করছিলাম আজকের লেকচারে, তখন আমরা দেখছিলাম এই অংশটাই হচ্ছে ইউ আর এই অংশটা হচ্ছে ভি, যেটা কিনা আমরা আজকে ওই ফাংশন পড়ার সময় পড়ছিলাম, জটিল চলকের ফাংশন যে টপিকসটা ছিল। তাহলে এটা হচ্ছে ইউ অংশ আর এটা হচ্ছে ভি অংশ। তো আমি এটাকে ইউ এটাকে ভি এভাবে দাবি না করে আমি কিন্তু অঙ্কের মধ্যে আরেকটা প্রসেসের মাধ্যমে এটা ইউ এটা ভি সেটা আনতে পারি, আর আমি সেটাই করব। আমি যেখানে লিখছিলাম মনে করি z ইকুয়াল টু এত, এবং আরো একটা জিনিস মনে করে নিব, সেটা হচ্ছে fz ইকুয়াল টু u প্লাস আই। মানে z ইকুয়াল টু এত তো মনে করছি, আবার এই যে ফাংশন যেটা ওরা দিছে ওই fz কে আমি মনে করছি u প্লাস iv, মানে fz যে ফাংশনটা তার চেহারা কোনো একদিন u প্লাস iv আকারে আসবে। তো fz ইকুয়াল টু u প্লাস iv বলেই দিই, তাহলে আমি কিন্তু এখানে u প্লাস iv লিখে দিতে পারি, u প্লাস iv, তাহলে u প্লাস iv এখানেও লিখতে পারি u প্লাস iv। তো এখন কিন্তু উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করলেই ইউর মান হয়ে যাবে এটা আর ভির মান হয়ে যাবে এটা। একটু খেয়াল করি, এটা হচ্ছে বাস্তব অংশ এখানে যার সাথে কোনো আই নাই, আর এটা হচ্ছে আই অংশ যেটা অবাস্তব। তাহলে আমি যদি বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করি, তাহলে ইউ ইকুয়াল টু হবে এই ফরমেশনটা, আর ভি ইকুয়াল টু হবে এটা। তাহলে আমরা লিখবো উভয় পক্ষ হতে, বাংলাটা আমি বলে দিচ্ছি, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পায়। তাহলে কি পাচ্ছি, ইউ ইকুয়াল টু হচ্ছে x² মাইনাস y² মাইনাস 5y প্লাস 3, আর ভি ইকুয়াল টু হচ্ছে 2xy প্লাস 5x মাইনাস 1। এখন অনেকেই প্রশ্ন করতে পারে এখানে তো একটা আই আছে, আইটা গেল কই? আর তো আমি ওদের জন্য একটু দেখাই দিই, এইভাবে হবে না অবস্থা অনুসারে iv ইকুয়াল টু আই এত, তাই না? এরকম লিখতে হবে যদি আই সহ লিখতে চাই। তো আই তো কাটা যাবে, কেন উভয় পক্ষে আই দ্বারা ভাগ করতে পারি না? আই কাটা গেলে তো এই অবস্থায় হচ্ছে, সেজন্য আইটাকে আর লেখার কোনো দরকার নাই, আই এর সহগটাকে লিখবো। ওকে, তাহলে ইউ আর ভি এর মান আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এই জিনিসটার দিকে তাকাই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো ইউ কে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে একটা মান বের করে আনতে হবে। অর্থাৎ ইউ কে এক্স এর সাপেক্ষে করতে হবে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, দুইবার দুই রকম। আবার এদিকে দেখা যাচ্ছে ভি কে ওয়াই এর সাপেক্ষে, ভি কে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এখানে ভি কে এক্স এবং ওয়াই দুইজনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা এখন সেটাই করব, যে ইউ কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ভি কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তো এবার আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখি একটু, ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। একটু খেয়াল রাখতে হবে আংশিক অন্তরীকরণ বিষয়টা আসলে কি। যদি কোন একটা ফাংশন এক্স ওয়াই এর হয়, তখন আমি এই ফাংশনকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন কিন্তু দুইভাবে ডিফারেন্সিয়েশন করা হয়, একভাবে হচ্ছে এক্স এর সাপেক্ষে, একভাবে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। ওকে, তো যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু ওয়াই কে ধ্রুবক মনে করতে হবে, আবার যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এক্স কে ধ্রুবক মনে করতে হবে। তো এই জন্য এটাকে বলা হয় আংশিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ একটা অংশকে ধ্রুবক ধরে রাখতে হয় আর একটা অংশকে ডিফারেন্সিয়েশন করতে হয়। অংশে অংশে ডিফারেন্সিয়েশন করা হয় বলে ওকে আংশিক ডিফারেন্সিয়েশন বলা হয়। তো যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আর তার পাশে এই বাঁকা ডি দেওয়া হবে, বাঁকা ডি দেওয়ার মানে হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্স কে ডিফারেন্সিয়েশন করব কিন্তু ওয়াই কে ধ্রুবক ধরবো। ওকে, তাহলে আমি এখন এখানে যদি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো টুয়াইস এক্স, কিন্তু ওয়াই কে ধ্রুবক ধরছি, তাহলে এই ওয়াই কে যদি ধ্রুবক হয় তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ ওর সাথে কোনো এক্স নাই, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, ওর সাথেও কোনো এক্স নাই, ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, ওর সাথে কোনো এক্স নাই। ওকে, তাহলে আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আনসার পাইলাম টুয়াইস এক্স। একইভাবে ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে
ওয়াই এর সাপেক্ষে যখন করবো তখন এক্স কিন্তু ধ্রুবক ধরতে হবে, তাহলে ও যদি ধ্রুবক হয় ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস টুয়াইস ওয়াই, আর ওকে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন হবে মাইনাস 5, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ ওর সাথে কোনো ওয়াই নাই। যাদের সাথে ওয়াই আছে তাদেরকে ডিফারেন্সিয়েশন গেছে, যাদের সাথে ওয়াই নাই তাদেরকে 0 করে দেওয়া হয়েছে। একইভাবে এবার আমরা করব কি, ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো ভি কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে একটু খেয়াল করি, এখানে এক্স আছে ওয়াই আছে, তাই না? তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 2 আর ওয়াই তো ধ্রুবক, তাহলে 2 আর ওয়াই বসে যাবে, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। ওকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 5 ধ্রুবক সে বসে যাবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি ধ্রুবক হওয়ার কারণে ও হয়ে যাবে 0। এরপর আমরা ভি কে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ভি কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানেও খেয়াল করতে হবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, তাহলে 2x হচ্ছে ধ্রুবক, তো 2x যেমন আছে তেমন বসে যাবে, আর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস বাকিগুলো 0 হবে, কেন? কারণ ওর কাছেও ওয়াই নাই, ওর কাছেও ওয়াই নাই, ফলে ওদের ডিফারেন্সিয়েশন হবে 0। তো একটু খেয়াল করি, এখানে আমি দুজন থেকে কিন্তু মাইনাসটা কমন নিয়ে ফেলতে পারতাম, মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 5 কমন নিয়ে নিলাম। ওকে, এখন আমি এগুলোকে একটা সমীকরণ আমরা দেবো, এটাকে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ। তো এরপর আমি এই কম্বিনেশনটা মিলানোর চেষ্টা করবো। একটু খেয়াল করি, ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভি কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই ফরমেশনটা মিলছে ঠিক এই দুজনের মধ্যে। ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভি কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার একটু খেয়াল করি যে এরা দুজনের আনসার একই আসছে, তার মানে ওরা মিলছে। তাহলে আমি বলবো কি, 1 ও 4 হতে পাই কি পাচ্ছি, ডেল ইউ ডেল এক্স এর যা আনসার, ডেল ভি ডেল ওয়াই এর তাই আনসার, অর্থাৎ এটার এটা মিল। তাহলে আমি এটা সমান এটা লিখে দিতে পারি। এরপর 2 নাম্বার আর 3 নাম্বার মধ্যে খেয়াল করি, 2 নাম্বার আর 3 নাম্বারের আনসার একই কিন্তু একটা চিহ্ন অতিরিক্ত। তাহলে আমরা লিখবো কি, এরপর লাইনে এটা মুছে ফেলি, এরপর আমরা লিখবো 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। হ্যাঁ, অর্থাৎ ওরা দুইজনের সমান কিন্তু একটা ঋণাত্মক চিহ্নের একটা ঝামেলা রয়ে গেছে। ওকে, তো এখন প্রশ্ন করতে পারো যে মাইনাস তো ছিল ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ডেল ভি ডেল ওয়াই এর সামনে কেন মাইনাসটা চলে গেল? মানে ওর সামনে তো কোনো মাইনাস ছিল না, ওর মাইনাস ছিল, কিন্তু মাইনাসটা আমি লেখার সময় ডেল ভি ডেল এক্স এর সামনে কেন লিখলাম? আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা আমি এভাবে বুঝাইতে পারি। ধরলাম তোমার কথা মতো যদি আমি লিখতে চাই, আমাকে এইভাবে লিখতে হবে, মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ভি ডেল এক্স। এটাই তোমার কাছে সঠিক মনে হচ্ছে, এই তো? তো এই লাইন লেখার পর আমি উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিই, তো উভয় পক্ষকে যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিই, ও হয়ে যাবে ডেল ইউ ডেল ওয়াই প্লাস, আর ও হয়ে যাবে মাইনাস ডেল ভি ডেল এক্স। তো আমি একদম গুণ গুণ সব চিন্তা করে একসাথে লিখে ফেলছি, এটা আমার জন্য ভালো। তার মানে যেহেতু এই ইকুয়েশন গুলো মিলে গেছে, তাহলে এই ফাংশনটা হচ্ছে বৈশ্লেষিক ফাংশন। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এত ইকুয়াল এত, এত ইকুয়াল এত, সুতরাং এফজেড বৈশ্লেষিক ফাংশন। আবার এই প্রশ্নটা এভাবেও করতে পারে, বৈশ্লেষিক ফাংশন না বলে এক্ষেত্রে এই জায়গায় বলতে পারে যে ফাংশনটি কোসি রিমেইন সমীকরণ মেনে চলে কিনা, ফাংশনটি কোসি রিমেইন সমীকরণ সিদ্ধ করে কিনা। এই সকল প্রশ্নের ফরমেশন ঠিক এইভাবেই আসবে, আর ওদের সবগুলোর কাহিনী এটা হইতে হবে। যদি এটা মিলে তাহলে সে বৈশ্লেষিক, সে কোসি রিমেইন সমীকরণ মেনে চলে, সে কোসি রিমেইন সমীকরণ সিদ্ধ করে। আর যদি এটা না মিলে তাহলে সে বৈশ্লেষিক নয়, কোসি রিমেইন সমীকরণ মেনে চলে না, কোসি রিমেইন সমীকরণ সিদ্ধ করে না।